সেগুলো হলো আমাদের কোন বইটি আমরা পড়বো, কোন বইটি ভালো বা কোন বইটি পড়লে আমরা ভবিষ্যতে ভালো করতে পারবো, ভর্তি পরীক্ষা থেকে শুরু করে আমাদের যে পরীক্ষাগুলো থাকবে সেখানে প্রশ্ন কমন পাবো কিনা, বিভিন্ন ধরনের কথা নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া মানবন্টন নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে প্রশ্ন থাকবে, কতগুলো প্রশ্নে অ্যান্সার করতে হবে, সেগুলো নিয়েও আমি সামান্য কথা বলেছিলাম। আজকে আর আমরা সেগুলো করব না, আজকে আমরা সরাসরি আমাদের সিলেবাস যেটা আছে সেই ক্লাসগুলোতে আমরা চলে যাব। আজকে উপস্থাপনায় আমি আছি যথাক্রমে আগের মতোই, মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের বীজগণিত অংশ নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে আমরা দেখছি কিছু সংখ্যা আছে এবং সংখ্যাগুলো একটা বিশেষ ফরম্যাটে দেওয়া আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এখানেও তাই, সংখ্যা দেওয়া আছে কিন্তু একটা সিস্টেমে দেওয়া আছে, এখানেও তাই। আলটিমেটলি এখানে যে সংখ্যাগুলো আছে প্রত্যেক জায়গায় সংখ্যাই আছে এবং একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে এগুলা দেওয়া আছে। তাহলে এগুলা যে সিস্টেমে দেওয়া আছে আসলে সেটা কোন আকারে দেওয়া আছে তোমরা কি বলতে পারবে? স্যার আয়তক্ষেত্র। আয়তকার আকারে সংখ্যাগুলো বিন্যস্ত করা আছে। তাহলে এটা আয়তকারে আছে অথবা এটা বর্গাকারেও থাকতে পারে। তাহলে আসলে সংখ্যা যখন আয়তাকারে বর্গাকারে বিস্তৃত হয় তখন সেটাকে কি বলা হয় সেটা নিয়ে আসলে আজকে আমাদের ক্লাস শুরু হবে। আসলে যেটা বলা হয় সেটা হলো ম্যাট্রিক্স। এটাকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ম্যাট্রিক্স। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে হলো আজকে আমাদের আলোচ্য বিষয় থেকে তোমরা ম্যাট্রিক্স চিহ্নিত করতে পারবে, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স তোমরা ব্যাখ্যা করতে পারবে, সাথে সাথে জানতে পারবে এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগও আজকে তোমরা শিখতে পারবে। এই বিষয়গুলো আমরা আজকে আলোচনায় আনছি। প্রথমে আমরা জেনে নিচ্ছি ম্যাট্রিক্স কি। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে চিত্র দেখেই বুঝে গেছি যে আয়তকার বিন্যাস। তাহলে আয়তকার বিন্যাস কাদের হবে? বাস্তব অথবা জটিল সংখ্যার আয়তকার বিন্যাসকেই আসলে ম্যাট্রিক্স বলে। আপাতত আমাদের বাস্তব সংখ্যা নিয়ে আমরা যেহেতু আপাতত আলোচনা করব, জটিল সংখ্যা সেকেন্ড পেপারের একটা অংশ, তাহলে আমরা এটাও বলতে পারি যে বাস্তব সংখ্যার আয়তকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলে, একেবারে সংক্ষিপ্ত একটা সংজ্ঞা। সেই ক্ষেত্রে দেখো যে এখানে 1 2 3 0 4 5 এবং 0 0 6 এই সংখ্যাগুলোকে আয়তকারে সাজানো হয়েছে। সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি একটি ম্যাট্রিক্স এবং এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু প্রকাশ করা হয়েছে। এখানে খেয়াল করবে এটা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়েছে। তার মানে ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রে এটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করা হয়, অর্থাৎ থার্ড ব্র্যাকেট না হয়ে এখানে যদি আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি তাহলেও কিন্তু এটা ম্যাট্রিক্স হবে। তার মানে সেক্ষেত্রে যদি আমরা এখানে এরকম ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি তাও কিন্তু এটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা যাবে। বাট এই থার্ড ব্র্যাকেটটা কখনো এভাবে স্ট্রেট লাইন আকারে কিন্তু লেখা যাবে না। স্ট্রেট লাইন আকারে প্রকাশ করলে সেটা কিন্তু ম্যাট্রিক্স হবে না, অ্যাটলিস্ট ম্যাট্রিক্স হবে না, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে আমরা বুঝতে পেরেছি? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের কি কথা শুনতে কোনো সমস্যা হচ্ছে? না স্যার। ওকে, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিতে চাই যে আসলে ম্যাট্রিক্সটা কেমন কি বা এটা আসলে কোন কাজে লাগে, এক্ষেত্রেও আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এটা বলতে পারি। যেমন একজন ছাত্র নির্দিষ্ট সপ্তাহে বা একটা সপ্তাহে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান সে এই তিনটা সাবজেক্ট পড়ালেখা করে, ঠিক আছে, এবং সে একটা রুটিন মাফিক পড়ালেখা করে। দেখো আমরা এটা একটা রুটিন মাফিক লিখলাম যে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সে গণিত শনিবারে 2 ঘন্টা পড়ে, রবিবারে 3 ঘন্টা, সোমবারে 4 ঘন্টা, মঙ্গলবারে 2 ঘন্টা, বুধবারে 1 ঘন্টা,
বৃহস্পতিবারে 2 ঘন্টা, শুক্রবারে 1 ঘন্টা, এভাবে সে পড়ালেখা করে। একইভাবে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এগুলোও সে একইভাবে পড়ালেখা করে। যখন এই সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে লিখলাম তখন কি প্রকাশ করেছে আসলে? এটা কিন্তু একটা ম্যাট্রিক্স প্রকাশ করেছে, এবং এই ম্যাট্রিক্স থেকে আমরা কিন্তু খুব সহজেই আমাদের যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশনগুলো এক নজরেই পেতে পারি, ঠিক কিনা? যেমন আমরা যদি বলি যে এটা এলোমেলো না থেকে যদি এভাবে লেখা থাকে, আর যদি আমরা সেই ক্ষেত্রে এই চার্টটা আমাদের সামনে থাকে, এবং স্টুডেন্টদেরকে যদি বা আমরা যদি যে কারোরটা দেখি যে একজন স্টুডেন্ট রসায়নে সে সপ্তাহে কত ঘন্টা পড়ালেখা করেছে, তাহলে খুব সহজেই আমরা এখানে বলতে পারবো। অথবা যদি বলি যে মঙ্গলবারে রসায়নে কয় ঘন্টা পড়ালেখা করেছে, তাহলে বলা যাবে না? যাবে? যাবে। তাহলে দেখো মঙ্গলবার আসলে রসায়ন কোনো পড়েই নাই, সে তার সিলেবাসেই নাই, মানে তার রুটিনেই নাই। তাহলে এভাবে ম্যাট্রিক্স যদি আমাদের সামনে থাকে তাহলে যে কোনো ইনফরমেশনকে আমরা খুব দ্রুত সেটা প্রকাশ করতে পারি। তাহলে ম্যাট্রিক্সে আমরা যে দেখতেছি যে সংখ্যাগুলো যে আকারে সাজানো আছে, আমরা আরেকবারও দেখি যে এটা একটা বিশেষ পদ্ধতিতে সাজানো আছে। সেক্ষেত্রে এইগুলো আমাদের জানাটা খুবই জরুরি। যেমন দেখো, একভাবে আমরা যদি বলি যে শনিবারে গণিতে 2 ঘন্টা, পদার্থবিজ্ঞানে 1 ঘন্টা এবং রসায়নে 4 ঘন্টা পড়েছে, তার মানে আমি এর নিচের দিকে আসতেছি। আর যদি আমি এই কথাটা এভাবে বলি যে গণিতে শনিবার থেকে শুক্রবার পর্যন্ত একজন স্টুডেন্ট 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা এভাবে পড়েছে, তার মানে আমার এই চার্টটা কিন্তু দুই ভাবে আমি প্রকাশ করতে পারি। একটা হলো উপর থেকে নিচের দিকে আমি যেতে পারি, অথবা আর একটা হলো বাম থেকে ডান দিকে যেতে পারি, রাইট? তাহলে এই যে আমরা উপর থেকে নিচে বা বাম থেকে ডাইনে যাচ্ছি, এইগুলাকে আসলে কি বলে সেটা আমরা আগে জেনে নিই। সেটা হলো আসলে সারি এবং কলাম বলে, এটাকে সারি এবং কলাম বলে। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সকে লিখছি 1 2 3, তারপরে লিখছি আমরা 0 4 5 0 0 6, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে আমরা যদি 1 2 3 এইটাকে বলি, তাহলে এটা একটা কি হবে? এটা কি হবে? সারি। হ্যাঁ, এটা একটা সারি হবে। ঠিক একইভাবে পরেরটা কি হবে? আরেকটা সারি হবে। যেহেতু এখানে একাধিক সারি আছে, এই জন্য আমরা এটাকে বলছি প্রথম সারি, এরপরে এটাকে বলছি দ্বিতীয় সারি, এবং এটাকে বলছি তৃতীয় সারি। ঠিক আছে? তার মানে এখানে কয়টা সারি আছে? 3টা সারি আছে। 3টা সারি আছে। ঠিক একইভাবে আমি যদি উপর থেকে নিচের দিকে এই সংখ্যাগুলোকে বলতে চাই যে 0 1 0 0, তাহলে এটা একটা কলাম হয়ে যাবে। এখানে একাধিক কলাম আছে, তার মানে এটাকে আমরা বলছি প্রথম কলাম, এটাকে বলছি আমরা দ্বিতীয় কলাম, এটাকে বলছি তৃতীয় কলাম। আচ্ছা, তাহলে কি এখানে বলতে পারবে যে এখানে কয়টা সারি আছে এবং কয়টা কলাম আছে? 3টা সারি আছে এবং 3টা কলাম। গুড, ভেরি গুড। তাহলে ম্যাট্রিক্সে আসলে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে আমরা এরকম সারি কলামে বিভক্ত করি, এবং এই ম্যাট্রিক্সটা নামকরণের জন্য এটা খুব জরুরি একটা বিষয়। সেক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা আমরা 3 ক্রমের ম্যাট্রিক্স বলতে পারি। তো সেটা আমি একটু পরে আসছি। এর আগে যেটা বলি যে এখানে যে উপাদানগুলো এখানে আছে, যে 1 2 3 0 4 5 0 0 1, ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেকটা সংখ্যাকে বলে এই ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান বা এলিমেন্ট, যেটাই বলো। এটা ভুক্তি হিসেবে আসলে তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে। তাহলে এই প্রতিটা উপাদানকে, প্রত্যেকটা সংখ্যাকে, অর্থাৎ এখানে টোটাল 9টা সংখ্যা আছে, এই প্রত্যেকটাই হলো এই ম্যাট্রিক্সের এক একটা ভুক্তি বা এক একটা উপাদান। আমরা এটা অলরেডি বলেছি যে ম্যাট্রিক্স কি। তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা স্যার, কার মাইক থেকে যেন সাউন্ড আসছে, বুঝা যাচ্ছে না কথা। সাউন্ড আসতেছে, সে দয়া করে একটু অফ করে রাখো। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। এখন এখানে যে ম্যাট্রিক্স দেওয়া আছে এটাও একটা ম্যাট্রিক্স। এখানে তোমরা কেউ বলতে পারবে যে এখানে কয়টা সারি আছে? এখানে 3টা সারি আছে। দেখো, এখানে এটা একটা সারি, রাইট? এটা একটা সারি,
মাঝখানে দেখো মাইক থেকে সাউন্ড আসতেছে, স্যার একটু অফ এখানে করতে অসংখ্য বললেন। সারি আছে। অসংখ্য সারি আছে। তার মাইক থেকে প্লিজ, যার মাইক থেকে শব্দ আসতেছে সে একটু মিউট করে রাখো, পরে আবার আনমিউট করো, আশপাশের লোকজন চলে গেলে তারপরে যে তুমি আনমিউট করো, কারণ অন্যদেরও কিন্তু ডিস্টার্ব হচ্ছে, নিজেও নিশ্চয়ই শুনতে পাচ্ছ না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে দেখো এটা একটা শাড়ি, এটা একটা শাড়ি, এটা একটা শাড়ি, একজন তিনটা বলেছো, ঠিক আছে, বাট এখানে দেখো মাঝখানে কিন্তু ডট ডট দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা এটা কয়টা শাড়ি বলবো? তিনটা। তিনটা বললে হবে? এখানে মাঝখানে যে ডট ডট দেওয়া আছে মানে আরো তো আছে এরকম, আমরা স্যার যেগুলো এখানে অসংখ্য সারি আছে। অসংখ্য সারি আছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, অসংখ্য সারি আছে। একটু পরে অসংখ্যটা সেটা সংখ্যায় প্রকাশ করলে কত হবে সেটাও আমরা জানবো। ঠিক একই ভাবে দেখো এখানে এ একটা কলাম আছে, তারপরে এ একটা কলাম আছে, তারপরে মাঝখানে ডট ডট দেওয়া আছে, এরপরে লাস্টে আরেকটা কলাম দেওয়া আছে। তাহলে এখানে কতগুলো কলাম আছে? অসংখ্য কলাম আছে। আসলে এখানে অসংখ্য কলাম আর অসংখ্য সারি না, এখানে নির্দিষ্ট করা আছে। দেখো এখানে প্রথমটাকে A11 দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই না? এই A11 এর কিন্তু একটা নির্দিষ্ট মিনিং আছে। A11 যদি আমরা বলি, তার মানে এর অবস্থানটা কোন জায়গাটায় সেটা আমরা বলতে পারি। এই প্রথম ওয়ানটা হলো সারি, কোন সারি? প্রথম সেই সারির প্রথম কলাম। দ্বিতীয় যে সংখ্যাটা 1 সেটা হলো কলাম। তার মানে প্রথমটা হলো সারি, দ্বিতীয়টা হলো কলাম। তার মানে A11 মানে A11 এর অবস্থান কোথায়? 1 নম্বর সারি 1 নম্বর কলাম, প্রথম সারির প্রথম কলাম। আচ্ছা, তাহলে এখন দেখো তো এখানে আমরা এখানে বেড়েছে কোনটা? প্রথমে হলো 1 1 1, তার মানে সারি কিন্তু প্রথমটার ক্ষেত্রে ঠিক আছে, তাই না? এই দেখো এরপরে দ্বিতীয়টাতে এসে সারি হলো 2 হয়ে গেছে, এখানে A2 A2, এরপরে একেবারে লাস্টে এসে দেখতেছি আমরা AM হয়ে গেছে। তার মানে একটা সারি, দুইটা সারি, এইভাবে কয়টা সারি হয়েছে? AM যখন আসছে তার মানে প্রথমটা কার কিসের সংখ্যা? এটা হলো সারির সংখ্যা, তার মানে M সংখ্যক সারি আছে। ঠিক একই ভাবে দেখো এখানে কলাম কয়টা হয়েছে? প্রথমে এই যে 1 2 এভাবে n পর্যন্ত হয়েছে, দেখছো? তার মানে পরেরটা হয়েছে n। তার মানে আমরা লাস্টেরটা দেখলেই বলতে পারবো এই যে লাস্টে যেটা আছে এর অবস্থান কোন জায়গায় বলো তো? AMN মানে কি? AMN কোথায় আছে? মানে A এর অবস্থান কোন জায়গায়? তৃতীয় কলাম। জি না, M সারি M সারির n কলামে, M সারি n কলামে। যেমন A22 A22 এর অবস্থান কোন জায়গায় বলো তো? দ্বিতীয় কলামে। তাহলে AM2 এর অবস্থান কোন জায়গায়? M সারির দ্বিতীয় কলামে। M নম্বর সারি এবং 2 নম্বর কলামে আছে, রাইট? কলাম। ওকে, তাহলে আমরা এরকম ভাবে কিন্তু এখন এটাকে বলতে পারি যে এখানে কতগুলো সারি আছে। এই ম্যাট্রিক্সে এখন আমরা বলতে পারবো না কতগুলো সারি আছে? M সংখ্যক সারি আছে। M সংখ্যক সারি আছে, ভেরি গুড। আর কতগুলো কলাম আছে? N সংখ্যক কলাম আছে। তাহলে এখন এই যে আমরা আলাদা করে লিখে ফেললাম, এগুলা হলো এই যে লেফট থেকে রাইটে যেগুলা, এগুলাকে আমরা বলতেছি আসলে কি? সারি। আর এখানে অলরেডি বলেছি যে এই প্রত্যেকটা কি এই ম্যাট্রিক্সের কি? উপাদান বা ভুক্তি। যেমন A11 এই ম্যাট্রিক্সের কি একটা ভুক্তি বা উপাদান। ঠিক একইভাবে এই প্রত্যেকটা এখানে যতগুলো আছে সেই প্রত্যেকটাই হলো কি? এগুলার ভুক্তি। আর এখানে আমরা অলরেডি জেনে গেছি যে M সংখ্যক সারি আর N সংখ্যক কলাম রয়েছে, তাই এই ম্যাট্রিক্সকে আমরা বলবো M/N ম্যাট্রিক্স। এখানে খেয়াল করতে হবে আমরা বলতেছি কিন্তু M/N, বাট লিখবো হলো M গুণ N, মানে লিখবো এভাবে কিন্তু বলবো কিভাবে? বাই দিয়ে। M/N ম্যাট্রিক্স বলবো কিন্তু লিখবো কিভাবে? M গুণ N। বুঝতে পেরেছো?
জি স্যার। স্যার এখানে তাহলে প্রথমে কার অবস্থান বলো তো? এই এমটা কি? এম এর পরিচয় কি? এমটা হচ্ছে সারি। সারি। আর পরেরটা কলাম। তার মানে কলাম। সবসময় মনে রাখবে আর সি, সারিকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। আর মানে রো, রো থেকে আমরা আর নিলাম, আর কলাম, কলামের আমরা সি নিলাম, তাহলে আমরা বলতে পারি আর সি। আর সি কলা খাও তোমরা? আর সি কলা আছে না বাজারে? সেই আর সি কলা মনে রাখলেই হবে। আর হলো সারি, আর সি হলো কলাম, রাইট? বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে নেক্সট আমরা এতগুলা সারি আছে এখানে, ঠিক একইভাবে এগুলা হলো কলাম। আমরা সারি কলাম যেহেতু বুঝে গেছি, এটাকে আর রিপিট করলাম না। তাহলে এটাও কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি, তাই না? একটা ম্যাট্রিক্সে এই ম্যাট্রিক্সে 3টা সারি 3টা কলাম আছে, তাহলে এই ম্যাট্রিক্সটার নাম আমরা কি বলতে পারি? 3x3 ম্যাট্রিক্স। 3x3 ম্যাট্রিক্স, ভেরি গুড। হ্যাঁ, এটা হলো 3x3 আকারের ম্যাট্রিক্স। তাহলে কোন ম্যাট্রিক্সের যতগুলো সারি এবং যতগুলো কলাম আছে, সেই সারি এবং কলামকে মিলিয়ে ওই ম্যাট্রিক্সের ক্রম নির্ধারণ করা হয়। ঠিক আছে? তাহলে যেহেতু এখানে 3টা সারি এবং 3টা কলাম আছে, এজন্য এটাকে আমরা বলছি 3x3 আকারের ম্যাট্রিক্স। কিন্তু লেখার ক্ষেত্রে আবারও বলি, এটা কিন্তু খেয়াল করবে, অবজেক্টিভে অনেক সময় ধরনের প্রশ্ন খুবই থাকে, সেটা হলো এটা 3x3 আকারের ম্যাট্রিক্স, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা লিখব 3x3, যদিও এটা ইংরেজিতেই সাধারণত লেখা হয়। আর যদি কোনো ম্যাট্রিক্সের m সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম থাকে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো হলো m/n ক্রমের ম্যাট্রিক্স। m/n ম্যাট্রিক্স। তাহলে এটা আমরা ক্রমটা শিখে গেলাম। এখন মনে করো তোমার কাছে 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো আছে। 1 থেকে 10 পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে তুমি কি কোনো ম্যাট্রিক্স তৈরি করতে পারবে? জি স্যার। বলা হলো এই সংখ্যাগুলো দিয়ে তুমি একটা ম্যাট্রিক্স তৈরি করো। তাহলে কেউ কি ম্যাট্রিক্সটা তৈরি করতে পারবে? জি স্যার। কিভাবে করবে একটু বলো তো? 1 2 3 ফার্স্টে প্রথম সারিতে হবে 1 2 3, দ্বিতীয় সারিতে হবে 4 5 6, আর তৃতীয় সারিতে হবে 7 8 9। আর 10 কি করব? 10 কই গেল? 10 কি করব? তার মানে তোমারটা হয় নাই, একটা বাদ তো রাখা যাবে না, আর একটা কোনো জায়গায় সিঙ্গেলও বসানো যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা দেখো আমরা এইভাবে সাজিয়ে ফেললাম 1 থেকে 5 পর্যন্ত আর 6 থেকে 10 পর্যন্ত। তাহলে দেখো এটা আমাদের একটা ম্যাট্রিক্স হয়ে গেল। অথবা আমরা এইভাবে সাজিয়ে ফেললাম 1 2 3 4 5 6 7 8। তাহলে এখন বলো তো এই প্রথম ম্যাট্রিক্সটায় কয়টা সারি কয়টা কলাম আছে? এই এটা হবে 5/2 ম্যাট্রিক্স। হয় নাই, আবার বলো। প্রথমে হলো সারি, 5টা সারি 5টা কলাম। 2টা সারি 5টা কলাম। এটা হবে 2টা সারি 5টা কলাম। ভেরি গুড। কে বলেছো এটা? যে বলেছো তাকে আমি রশনি। রোশনি, ভেরি গুড, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। এই যে খেয়াল করো এখানে কয়টা সারি আছে? কয়টা সারি বলো তো? 5টা সারি। 2টা সারি। 5টা। 2টা সারি আছে। 2টা সারি স্যার। 2টা সারি আছে এখানে। আর এই যে এটা একটা কলাম, এটা একটা 5টা কলাম। কলাম। 5টা কলাম। এখন নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি, তাই না? যারা হয়তো কনফিউজ ছিল তারাও কিন্তু এখন শিখে গেছে যে না, এটা তো আসলে একটু ভুলই হয়েছিল। তার মানে এটা 2/5 আকারের ম্যাট্রিক্স, রাইট? ওকে, এখন তোমরা বলো তো এইটা কি হবে? এইটা কত আকারের ম্যাট্রিক্স? 5/2 ম্যাট্রিক্স। হ্যাঁ, 5/2 ম্যাট্রিক্স। এখন নিশ্চয়ই আর কারো ভুল হয়নি, তাই না? ভেরি গুড। আচ্ছা, তোমরা সবাই কি তোমাদের আইডি আর নাম, আইডি আর হলো ক্যাম্পাসটা লিখে দিয়েছো? স্যার আইডি কি না জিমেইল আইডি? একটু না, তোমার নাম শুধু স্যার কোথায় লিখে দিব? চ্যাট বক্সে একটু লিখে দিবে, ঠিক আছে? আর ফর্মটা স্যার কোন আইডি?
আর স্টুডেন্ট আইডি না জিমেল আইডি? স্টুডেন্ট আইডি মানে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য তোমার নাম, আইডি আর ক্যাম্পাস এই তিনটা জিনিস জানাটা খুবই জরুরি। ঠিক আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কেউ যেন এটা ভুল করো না, এটা সবাই কিন্তু একটু এটা এরই ফাঁকে ফাঁকে একটু চ্যাট বক্সে এটা লিখে দিও। ঠিক আছে? ওকে, আমরা যদি মনে করো এই সংখ্যাগুলোকে এভাবে সাজাই, এভাবে যদি সাজায় তাহলে এটা কি ম্যাট্রিক্স হবে? না স্যার। না স্যার। এটা ম্যাট্রিক্স হওয়ার কোনো চান্স নাই, তাই না? কেন না বলো তো, কেন হবে না? হবে না কেন? কারণ এটা কোনো আকার বা কোনো কারণ এটা আয়তকার বিন্যাস হয় নাই, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, যদি একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্র কি আয়তক্ষেত্র? যদি আমি বর্গাকারে বিন্যাস করি তাহলে সেটা কি ম্যাট্রিক্স বলতে পারবো? জি স্যার। জি স্যার। না স্যার। না স্যার। কেন? প্রত্যেকটা বর্গক্ষেত্র তো একটা আয়তক্ষেত্র নাকি? আয়তক্ষেত্র। জি স্যার। ঠিক আছে, হতে পারে। তাহলে ম্যাট্রিক্সের ব্যবহার, আসলে ম্যাট্রিক্স কোন কাজে লাগে? আচ্ছা, যার মাইকে সাউন্ড হচ্ছে সে একটু দয়া করে মিউট করে রাখো, পরে আবার অন করো। গণিত সমীকরণ জোটের সমাধান যেটা আমরা করব পরিসংখ্যানের সংখ্যা তত্ত্বে, এছাড়াও উচ্চতর অর্থনীতিতে, ব্যবসায় গণিতে, আয় ব্যয় হিসাব নির্ধারণীতে ম্যাট্রিক্স বহুলভাবে ব্যবহৃত হয়। এছাড়াও শেয়ার বাজারের ক্রয় বিক্রয়ের হিসাব, ট্রেজারি কি পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় তার বিপরীতে ম্যাট্রিক্সের সাহায্যে খুব সহজে কাজগুলো করা হয়। যদিও এগুলো আসলে এগুলোর সাথে কোনোটার সাথে আমরা আপাতত পরিচিত না, যার কারণে এগুলা জাস্ট জানার জন্য। এখন আমরা কিছু ম্যাট্রিক্স সম্পর্কে জেনে নেই। প্রথমে আসি কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকে তাকে কলাম ম্যাট্রিক্স বলবে। তার মানে এখানে কি মুখ্য বিষয় হলো একটা কলাম আছে, কয়টা সারি এটা কিন্তু এখানে মুখ্য বিষয় না। তাহলে এটা একটা কলাম ম্যাট্রিক্স, কারণ এখানে একটি মাত্র কলাম আছে। খেয়াল করো, এ বি সি এটা একটা কলামে আছে, তাহলে এটা একটি কলাম ম্যাট্রিক্স। তার মানে কোনো ম্যাট্রিক্সে যদি একটি মাত্র কলাম থাকে তাহলে সেটাকে কি বলে? কলাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। ভেরি গুড। কলাম ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার ক্রম কত বলো তো? এটা তো একটা ক্রম আছে, তাই না? ক্রমটা বলো তো কত এটার? আমি এখানে লিখে ফেলি। এই ম্যাট্রিক্সটা 3 গুণ 1। বলতে হবে 3 গুণ 1 না, 3/1। 3/1। আর লিখবো হলো, তুমি যখন বলবে আমি লিখবো হলো এটা। তার মানে এই ম্যাট্রিক্সটার ক্রম হলো 3/1। 3/1। গুড। নেক্সট আমরা আরেকটা ম্যাট্রিক্স শিখি, সেটা হলো সারি ম্যাট্রিক্স। ক্লাস কি খুব বোরিং লাগতেছে না ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো আমরা আরেকটা ম্যাট্রিক্স শিখতেছি, সেটা হলো রো ম্যাট্রিক্স বা সারি ম্যাট্রিক্স। তার মানে একইভাবে কলাম ম্যাট্রিক্সের অনুরূপ সংজ্ঞা এখানে আমরা ব্যবহার করতে পারি। যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি আছে তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি? সারি ম্যাট্রিক্স। দেখো এখানে আগের জিনিসটাই, এটাকে কিন্তু আমরা একটা সারিতে প্রকাশ করেছি, তাই না? এটা একটা সারি ম্যাট্রিক্স। এখন বলো তো এই ম্যাট্রিক্সটার ক্রম কত? 1/3। 1/3। 1/3। ভেরি গুড। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম আমরা লিখে ফেললাম 1/3। 3 ম্যাট্রিক্স। গুড। নেক্সট আমরা আসি বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? তার মানে যে ম্যাট্রিক্সে কলাম এবং সারি সংখ্যা সেম, মানে যতগুলো কলাম থাকবে ততগুলোই যদি সারি থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স। তার মানে যেমন এখানে আমরা লিখলাম এ একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হলো A11, A12, A21, A22। তার মানে এখানে কয়টা সারি কয়টা কলাম আছে? দুইটা সারি দুইটা কলাম। সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যেহেতু সমান তাহলে এটাকে আমরা বলছি কি? বর্গ ম্যাট্রিক্স। একইভাবে এটার ক্রম কত বলো তো? 2/2 ম্যাট্রিক্স। 2/2 আকারের ম্যাট্রিক্স। ভেরি গুড। নেক্সট আমরা আসি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সটা হলো যদি কোনো বর্গ ম্যাট্রিক্সে কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে তার প্রথমে সেটাকে কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে সেই ম্যাট্রিক্সকে আগে হতে হবে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স।
কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো যদি অশূন্য হয় আর বাকি উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে সেটাকে বলে হলো কর্ণ ম্যাট্রিক্স। আর এখানে এটা আসলে বইয়ের সংজ্ঞার মতো দেওয়া হয়েছে, সেটা হলো এ আই জে ইকুয়াল টু 0 যখন আই ইজ নট ইকুয়াল টু জে। তার মানে আই আর জে যখন সমান তখন শুধু 0 হবে না, আর বাদ বাকি সবগুলা কি হবে 0 হবে। আই কি? আই জিরো এখানে হলো হবে। আই হলো সারি, জে হলো কলাম। তার মানে এ আই জে দ্বারা কি বুঝিয়েছে? সারি আর কলাম বুঝিয়েছে। এই সারি আর কলাম যেখানে যেখানে সমান সেইগুলাতে মান কি হলো থাকবে আর বাকিগুলাতে থাকবে না। তার মানে এই কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আবার একটু খেয়াল করো। যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য হয় আর বাকি উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলে হলো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কি? হ্যাঁ, মুখ্য কর্ণ। ভেরি গুড। আচ্ছা দেখো, মুখ্য কর্ণ হলো, আমরা যদি উপরের এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে চিন্তা করি, দেখো এখানে শুরু করেছিলাম আমরা A11 থেকে, থেকে আর শেষ করেছি A22 তে। তার মানে শুরু এবং শেষ বরাবর যে কর্ণটা এটাকে বলে হলো মুখ্য কর্ণ। ঠিক আছে? তার মানে শুরু হয়েছিল A11, শেষ হয়েছে A22। তার মানে এই বরাবর যে কর্ণটা সেটাকে বলে হলো মুখ্য কর্ণ। বুঝেছো? তাহলে দেখো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো শুধু হলো শূন্য না, এই যে এই মানগুলো শুধু অশূন্য, এটাকে বলে হলো মুখ্য কর্ণ। বাকি উপাদান কিন্তু সবই শূন্য। দেখো বাকি সবগুলো আছে শূন্য। তার মানে আমরা সংজ্ঞাটাকে আবারও যদি রিপিট করি তাহলে এভাবে বলতে পারি, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য হয় এবং বাকি উপাদানগুলো কি হয়? শূন্য হয়, তাহলে সেই বর্গ ম্যাট্রিক্সকে আমরা বলবো হলো কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা একটি কর্ণ ম্যাট্রিক্স। নেক্সট আমরা আসি শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স মানে কোনো ম্যাট্রিক্সের যদি প্রতিটি ভুক্তি শূন্য হয় বা প্রতিটি উপাদান যদি শূন্য হয় তাকে সেই ম্যাট্রিক্সকে বলে শূন্য ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সটার প্রতিটি ভুক্তি আছে শূন্য, তাহলে এটাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। তার আগে বলে নিই, ম্যাট্রিক্সের কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই। ঠিক আছে? ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই, বাট এই শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রেই কেবল আমরা ইকুয়াল টু শূন্য লিখতে পারি। এটার পরিবর্তে আমরা ডিরেক্ট শূন্য ব্যবহার করতে পারি, আর কোনো ক্ষেত্রেই কোনো নির্দিষ্ট ভ্যালু ব্যবহার করতে পারবো না। নেক্সট আমরা আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হলো যে কর্ণ ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করলাম, সেই কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো যদি সমান হয় তাহলে তাকে বলে হলো স্কেলার ম্যাট্রিক্স। যেমন খেয়াল করো, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, একাধারে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ এর উপাদানগুলো, অশূন্য উপাদানগুলো কিন্তু সমান, তাই না? দেখো এখানে এটাও এ, এটাও এ, এটাও এ, তার বাকি উপাদানগুলো যেহেতু শূন্য, তাহলে এই কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো যেহেতু সমান, এই জন্য এটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। খুবই ইম্পর্ট্যান্ট একটা সংজ্ঞা এবং অবজেক্টিভের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হলো স্কেলার ম্যাট্রিক্স। ঠিক একইভাবে কর্ণ ম্যাট্রিক্সটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তার মানে কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো কি হবে? একই হবে, আর বাকি উপাদানগুলো যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। নেক্সট আসি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স আর অভেদ ম্যাট্রিক্স আর ইউনিট ম্যাট্রিক্স, যেটাই বলো একই কথা। স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলোর প্রত্যেকটি যদি 1 হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হলো কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স। তার মানে এখন আমরা খেয়াল করি, দেখো এই ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর উপাদানগুলো এখন হয়ে গেছে কি? 1, আর বাকি উপাদানগুলো কিন্তু 0। এই জন্য এই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি লিখতে যেহেতু আই লাগে, এই জন্য এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর এটা যেহেতু 3x3 আকারের ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলাম আছে, এই জন্য এটাকে সংক্ষেপে I3 লেখা হয়। ঠিক একইভাবে আমরা যদি I2 বলি তাহলে 1 0 0 1, এটাও কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা 3x3 আকারের হতে পারে, 2x2 আকারের হতে পারে, 4x4 আকারের হতে পারে, 5x5 আকারের হতে পারে, যে কোনো আকারেরই হতে পারে। সেক্ষেত্রে শুধু শর্ত হলো মুখ্য কর্ণের উপাদানগুলো কি হবে? সেম হবে, 1 হবে। মুখ্য কর্ণের উপাদানগুলো হবে 1 হবে, আর বাকি উপাদানগুলো অবভিয়াসলি 0 থাকতে হবে।
নেক্সট আমরা Zero হবে। আসি Zero সমঘাতী হবে। ম্যাট্রিক্স। সমঘাতী, আমরা ঘাত বলতে কি বুঝি বলো তো? ঘাত বলতে কি বুঝি? ঘাত মানে পাওয়ার, আর সম মানে সমান। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি সমঘাতী সমান। মানে পাওয়ার যখন সমান হয়ে যাবে, তার মানে বর্গাকার কোনো ম্যাট্রিক্স এ কে সমঘাতী তখনই বলা হবে যখন a স্কয়ার সমান a হয়ে যাবে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের বর্গ যদি ওই ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলে হলো সমঘাতী ম্যাট্রিক্স। যেমন এখানে এই একটা সমঘাতী ম্যাট্রিক্স দেওয়া ম্যাট্রিক্স। আছে, এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের a স্কয়ার সমান a হয়। কিভাবে হয় আমরা সেটা পরে জানবো, তবে আপাতত আমরা সংজ্ঞা শিখছি। তার মানে a স্কয়ার সমান যেহেতু a হয়েছে এজন্য হলো এটা সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক একইভাবে শূন্যঘাতী ম্যাট্রিক্স হলো কোনো বর্গাকার ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্স a যদি বর্গাকার ম্যাট্রিক্স হয় সেক্ষেত্রে এটার যে কোনো পাওয়ার a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 0 হয়, এক্ষেত্রে যদি আমরা a কে বর্গ করলেও 0 হতে পারে, a কে কিউব করলেও 0 হতে পারে, এর পাওয়ার 4 হলেও 0 হতে পারে। 0 মানে তো আমরা বুঝছি যে শূন্য ম্যাট্রিক্স, রাইট? তাহলে জি স্যার। সেই ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হলো শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেমন এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটু আস্তে। আচ্ছা, এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে দেখো a স্কয়ার সমান 0 যেহেতু, সুতরাং এটাকে আমরা বলতে পারি শূন্যঘাতী ম্যাট্রিক্স। এরপরে বিম্ব ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্সের কলামকে সারিতে বা সারিকে যদি কলামে রূপান্তর করা হয় তাহলে নতুন যে ম্যাট্রিক্সটি পাওয়া যায় সেটাকে আমরা বলি হলো বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটাকে এর পাওয়ার টি দ্বারা প্রকাশ করা হয়। এটা স্মল টি হতে পারে, এটা ক্যাপিটাল টি হতে পারে। এছাড়াও এরপরে একটা যদি প্রাইম থাকে সেটাও কিন্তু ট্রান্সপোজই বোঝায়, এটাও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এটা হলো এটা স্মল টি হতে পারে অথবা এটা প্রাইম হতে পারে, এরকম হতে পারে। তাহলে এগুলো দ্বারা বোঝায় কি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের অঙ্ক করতে গেলেও লাগবে। সেটা হলো কি সারিটাকে জাস্ট কলাম বা কলামটাকে সারিতে রূপান্তর করা। যেমন মনে করো যে এটা একটা ম্যাট্রিক্স, এখানে a1 b1 c1 এগুলো সারিতে আছে, a2 b2 c2 এগুলো সারিতে আছে, আর a1 a2 a3 এগুলো আছে কলামে। তাহলে আমরা যদি একটু চেঞ্জ করে লিখি, দেখো a1 b1 c1 এটা কিন্তু এখন চলে আসছে কলামে, a2 b2 c2 এটা কিন্তু সারিতে ছিল, কলামে চলে আসছে। তাহলে এই যে সারিকে আমরা কলামে রূপান্তর করেছি এজন্য এ ট্রান্সপোজ হয়ে গেছে। এই যে এ ট্রান্সপোজ হয়ে গেছে, এটা এর পাওয়ার টি ইকুয়াল টু যেটা লিখেছি সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপরে হলো প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হলো এর ট্রান্সপোজ যদি এই ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেটা হলো প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে প্রতিসম, আর বিপ্রতিসম হলো এ ট্রান্সপোজ যদি মাইনাস এ হয় তাহলে সেটা হবে বিপ্রতিসম। তার মানে এই যে এখানে বলা আছে, এই দেখো খেয়াল করো, এ ইকুয়াল টু যদি এ ট্রান্সপোজ, তার মানে এ ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি পূর্বের ম্যাট্রিক্সের সমান হয় তাহলে সেটা হবে প্রতিসম, আর এ যদি এ ট্রান্সপোজের মাইনাস মানের সমান হয় তাহলে সেটা হবে হলো বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের সমতা আমরা দেখি, আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে। আমরা আজকে যা আলোচনা এনেছিলাম পুরোটা আলোচনা করতে পারছি না। আচ্ছা, ম্যাট্রিক্সের সমতা আমরা দেখি, দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি এবং কেবল যদি দুইটি ম্যাট্রিক্সের মাত্রা সমান হয় এবং একটির উপাদান অপরটির অনুরূপ উপাদানের সমান হয় তবে ম্যাট্রিক্স দুইটি সমান হবে। যেমন মনে করো যে এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সের উপাদান 1 4 3 2 3 1, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 4 3 2 3 1। তার মানে দুইটা সেম ভুক্তি আছে, তাই না? এবং দুইটার ক্রমও কিন্তু সেম আছে। এই জন্য আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে কি বলতে পারি? এই দুইটা ম্যাট্রিক্সকে সমান ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে দুইটা ম্যাট্রিক্স যদি সমান বলা হয় তার মানে কি হবে? ভুক্তিগুলা সেম হতে হবে। বোঝা গেছে? তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, সবাই কি রোল নম্বর, তোমাদের নাম এবং ক্যাম্পাস লিখে পাঠিয়েছো? যারা এখনো পাঠাওনি একটু দ্রুত পাঠিয়ে দাও। আর মাত্র 1.5 মিনিট সময় আছে আমাদের ক্লাসে। আচ্ছা, ঠিক একই ভাবে দেখো আচ্ছা, সি এবং ডি আর দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সকে কি আমরা সমান ম্যাট্রিক্স বলতে পারি? এটা কোনোভাবে সমান ম্যাট্রিক্স বলতে পারবো না। কেন বলতে পারবো না? এখানেও যে উপাদান আছে এখানেও তো সেম উপাদান আছে, কিন্তু এদের ক্রম ঠিক নাই। হ্যাঁ, এখানে প্রথমটা হলো 2/3 আকারের ম্যাট্রিক্স, বাট দ্বিতীয়টা হলো
p/2 আকারের ম্যাট্রিক্স। তার মানে সারি আর কলাম এখানে সেম না, যেহেতু এই জন্য এই দুইটা কিন্তু সমান না। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হতে গেলে অবশ্যই ম্যাট্রিক্স দুইটা সম আকারের হতে হবে বা সমমাত্রার হতে হবে, ঠিক আছে? তারা যোগ বিয়োগ আমরা আগামী কালকে শিখবো। এই সংজ্ঞাগুলো তোমরা বইয়ের ভিতরে আরো কিছু সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাগুলো একটু ভালো করে তোমরা পড়বে। আর এখানে যদি কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসে আবার আমাকে নক করবে, ঠিক আছে? ওকে, তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে আইডিটা লিখেছো, না লিখলে আবার একটু কনফার্ম করো।